তাহলে আমরা পিতামাতার বৈশিষ্ট্যগুলোই ওই শিশুর মধ্যে কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় তার পরের জেনারেশন এর মধ্যে কিন্তু সঞ্চারিত হয়, অ্যাডপ্ট হয়। এটাকেই আমরা আসলে বংশগতি বা হেরিডিটি বলি। তাহলে কি বললাম? পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এই শিশু পরে বড় হবে, তার সঙ্গে অন্য একটি মহিলার বিবাহ হবে, তার ছেলে হবে, সে আবার বিবাহ হবে। অর্থাৎ বংশ পরম্পরায় এক জেনারেশন টু আরেক জেনারেশনে পিতৃত্বের বৈশিষ্ট্যগুলো, পিতৃত্ব বা মাতৃত্ব বা জন্নীতির বৈশিষ্ট্যগুলো এইভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে ফুটে উঠবে বা ছড়িয়ে যাবে। এটাকেই আসলে আমরা হেরিডিটি বা বংশগতি বলি। কিন্তু আমার এখানে কিছু কোয়ারিজ আছে। কি সেটা? না, আমার প্রশ্ন হলো যে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মধ্যে সঞ্চারণ ঘটে, এটা কি আমরা হেরিডিটি বলি। তাহলে একই মায়ের চারজন ছেলে মেয়ে, দুজন মেয়ে দুজন ছেলে, প্রত্যেকের উচ্চতা, নাকের গঠন, চোখের আকৃতি, গায়ের রং, বুদ্ধি, দৈহিক যে গঠন প্রত্যেকের কিন্তু আলাদা হয়। তাহলে ভেরি ভেরি মানে আমি বলতে চাইছি যে যদি বৈশিষ্ট্য সঞ্চারণ ঘটে তাহলে তো একই হওয়ার কথা। তাহলে এই একই হচ্ছে না কেন, বা এই পার্থক্য কেন? জীবের সঙ্গে তার ছেলের সঙ্গে বাবা মার এত পার্থক্য বা ভেরিয়েশন বা এই ডিফারেন্সটা কেন? তো তার তোমরা কিন্তু একটা কারণ জানো। তাহলে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে এই আমরা এখান থেকে হেরিডিটিতে পৌঁছালাম, হেরিডিটি, এবং হেরিডিটি থেকে আমরা ভেরিয়েশন জিনিসটা আরো ক্লিয়ার হোক। তাহলে ভেরিয়েশন জিনিসটা কি? পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য যৌন জননের দ্বারা তার পরের জেনারেশনে যাচ্ছে, সেটাকে আমরা বংশগতি বলছি। কিন্তু বংশগতিতে এই যে আমি উদাহরণগুলো এক্সাম্পল দিলাম, তাহলে এই বাবার সঙ্গে তার মায়ের থেকে তার পরের জেনারেশনের যে পার্থক্য, এই যে ডিফারেন্স, এই যে বৈচিত্র্যতার কারণ কি? তোমরা জানো ক্লাস 10-এর যে কোষ সেল ডিভিশন চ্যাপ্টার পড়েছো, সেখানের মূলে কিন্তু দায়ী ছিল আমরা কি মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজনের মিওসিস টু, মিওসিস টু কোষ বিভাজনের লিপ্টোটিন উপদশায় কি ঘটে না ক্রস ওভার বা ক্রসিং ওভার। সেই ক্রসিং ওভারে সমসমস্ত ক্রোমোজোমের একটা ক্রোমোজোম, তার দুটো বাহু, তাকে আমরা বাইভ্যালেন্ট বা সমসমস্ত ক্রোমোজোম বলি। এই দুটো সমসমস্ত ক্রোমোজোমের এইটাকে বলা হয়, এরা নিজের বোন, তাহলে সিস্টার। এরা যেহেতু এরা আলাদা দেহ, তাহলে নন সিস্টার। এই নন সিস্টার দেহাংশের মধ্যে কি হয় না ক্রসিং ওভার হয়। তার ফলে এই এ বি সি, ধরো ডি জিন ছিল, তাহলে এক্ষেত্রে কি বড় এ, সাপোজ বড় এ, বড় বি, বড় সি, বড় ডি জিন ছিল। তাহলে ক্রসিং ওভার ঘটলে বৈশিষ্ট্যগুলো আসলে চেঞ্জ হয়। আমরা এই জায়গাটা ভালো করে দেখাচ্ছি। ধরো এখানে এ আর বি ছিল, উল্টো দিকে ছিল ছোট এ ছোট বি। তাহলে আমরা এখানে এখানে আমরা ক্রসিং ওভার হলো। তাহলে ক্রসিং ওভার হলে আমরা এর দেহ চেঞ্জ হলে পরে এখানে কি পাবো না, এখানে পাবো, এখানে ছিল এ আর বি, এখানে ছিল ছোট এ ছোট বি। আমরা তাহলে ক্রসিং ওভারের পর কি পাবো, এটা এদিকে ওটা ওদিকে যাবে, তার মানে এখানে চলে আসবে ছোট বি আর এখানে চলে আসবে বড় এ। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো
কিন্তু ডিফারেন্সগুলো সংগঠিত হচ্ছে বলে এটাকে আমরা কি বলি, ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারের ফলে কি হয় না, জিনের রিকম্বিনেশন, অর্থাৎ পুনঃসংযুক্তি। অর্থাৎ তোমরা একটু খেয়াল করো, 23টা জিনের মধ্যে যদি 46টা ক্রোমোজোমের মধ্যে এর মায়ের 23 বাবার 23-এর মধ্যে ক্রস ওভার হচ্ছে, তাহলে ক্রস ওভার হলে কি হচ্ছে, তার যে ডিএনএর উপর যে জিনের যে সিকোয়েন্সিটা, সেই সিকোয়েন্সটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আগে ছিল এখানে কি এ বি, এখন বড় এ ছোট বি ক্যাপিটাল এইসব হচ্ছে। অর্থাৎ মানে পিতামাতার থেকে তার পরের জেনারেশনে মিওসিস কোষ বিভাজনের এই ক্রসিং ওভারের দ্বারা জিনের পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশনের দ্বারা নতুন বৈশিষ্ট্য কিন্তু কার দেহে যাচ্ছে, তার সন্তান সন্ততিতে। তার ফলে তার বাবা মার থেকে তার দেহে নতুন কিছু বৈশিষ্ট্য কিন্তু সঞ্চারণ অলরেডি চলে আসছে। তাহলে একটা মানে হেরিডিটি থেকে ভেরিয়েশনে যে পৌঁছতে গেলে আমাদের প্রথম কি না, ক্রসিং ওভারের দ্বারা জিন রিকম্বিনেশনকেই কিন্তু মিনস করে। রিকম্বিনেশনের দ্বারাই কিন্তু ভেরিয়েশন ঘটেছে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যগুলো চলে আসছে। আর কি, আর একটা কারণ, মূল কারণ, সেটা হচ্ছে কি মিউটেশন বা পরিব্যক্তি, খুব ইম্পর্টেন্ট টার্ম। এবং 3 নম্বর কি আমরা লিখতে পারি, 3 নম্বরে কি, পরিবেশগত প্রভাব। তো পরিবেশগত প্রভাব বা এনভায়রনমেন্টাল মানে ইফেক্ট, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইফেক্ট। 4 নম্বরে আমরা লিখতে পারি কি না, 4 নম্বরে আমরা লিখতে পারি কিছু প্রাকৃতিক নির্বাচনবাদ। কি লিখতে পারি, ন্যাচারাল সিলেকশন। এবারে 5 নম্বরে আমরা আরো লিখতে পারি জিন ফ্লো and migration জিন ফ্লো মানে জিনের প্রবাহ, আর মাইগ্রেশন মানে পরিযান। হ্যাঁ, তারপরে আমরা লিখতে পারি জেনেটিক ড্রিফট। এই সমস্ত কারণের জন্য কিন্তু মানে বাবা মার সঙ্গে তার সন্তান সন্ততির বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়, বৈশিষ্ট্যগুলো মিল খায় না। তখন নতুন মানে আস্তে আস্তে, তাহলে তাকে আমরা কি বলছি, প্রকরণ বা প্রভেদ বা বিভেদ। তাহলে এই একটা জীব থেকে আরেকটা জীবের মধ্যে ডিফারেন্স গুলো কেন, একটা মুখের ফেস এত পার্থক্য কেন, একজনের গায়ের বর্ণ 6টা কালার কেন, বিভিন্ন লোকের উচ্চতার হাইট পাওয়া যাচ্ছে কেন, তার মূলে কিন্তু ভেরিয়েশন। তাহলে এই মানে বংশগতির দ্বারাই কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্য, এই ক্রসিং ওভার তার একটা মূল কারণ। এবং অন্য কারণগুলোও গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আমি তোমাদের সঙ্গে ভালো করে পরিচয় করে দিচ্ছি মিউটেশন জিনিসটা কি না, ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন। কি ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন, সেটা কি না, ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন জিনিসটা কি, দেখো যে ধরো আমার ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তনটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টিনিউয়াসলি হতে পারে, মানে নিজেই হতে পারে। আবার কোনো আবিষ মানে ইনডিউস মানে বাইরে থেকে আমরা প্রেসার দিয়ে মিউটেশন কিন্তু ঘটাতে পারি। আবার কিছু পরিবেশে মিউটাজেনিক এজেন্ট আছে যা একটা জীবের মিউটেশন ঘটাতে যথেষ্ট, যেমন বাইরে থেকে ইউভি রশ্মি বা আল্ট্রা রশ্মি, ইউভি রশ্মি বা এক্স রশ্মি, গামা রে, এইগুলো, এবং তার সঙ্গে HNO2 এক নাইট্রাস অ্যাসিড, এবং EMS, অর্থাৎ মানে এর পুরো নাম হচ্ছে কি না, ইথাইল মিথেন সালফোনেট, এই সমস্ত, বা 5-বোমো ইউরাসিল, এই সমস্ত রসায়নগত পদার্থ কোনো কোষের ক্রোমোজোমের ডিএনএর ভিতরে প্রবেশ করে কিন্তু মিউটেশন ঘটায়। তার ফলে আমাদের দেহে নতুন বৈশিষ্ট্য অ্যাডপ্ট হয়। ফলে মানে মিউটেশন স্বতঃস্ফূর্ত বা ইনডিউস ভাবে হবে, বিভিন্ন ভাবে হতে পারে। এবং মিউটেশন কথাটার মানে
মিউটেশন ধরো একটা ক্রোমোজোম মানে যে ক্রোমোজোম তার পিতৃত্বে ছিল তার অপত্যের মধ্যে যখন যাওয়ার আগে সেই ক্রোমোজোমগুলো কোনোভাবে এই কারণগুলো দ্বারা ডিফারেন্স হয়েছে, তার ফলে তার দেহে নতুন বৈশিষ্ট্যগুলো চলে যাচ্ছে। তাহলে এই ডিফারেন্সগুলোর মধ্যে আমি দুটো মূল কারণকে মিউটেশনের বলবো, একটা তার ক্রোমোজোমের গঠনের পরিবর্তন, আর একটা কি ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। আমি কি বললাম, পিতা মাতার মধ্যে যে ক্রোমোজোমগুলো ছিল আর নতুন যে ছেলে অপত্য তৈরি হলো তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে সেটাকে বংশগতি বলে, কিন্তু নতুন যে ক্যারেক্টার, নতুন যে চরিত্র তার মধ্যে অ্যাডপ্ট হয়েছে তার মূল কারণ একদিকে ক্রসিং ওভার, অন্যদিকে মিউটেশন। কারণ কি, তার পিতামাতার মধ্যে যে ক্রোমোজোম ছিল তার গঠনগত কনফরমেশনাল চেঞ্জ হয়ে তার ছেলের দেহে পৌঁছলে তখন তার ছেলের দেহে নতুন বৈশিষ্ট্য আসবে। তাহলে চেঞ্জটা কি, একটাকে আমরা বললাম গঠনগত পরিবর্তন, স্ট্রাকচারাল পরিবর্তন, আর একটাকে আমরা কি বললাম নাম্বারের পরিবর্তন, সংখ্যার পরিবর্তন, সংখ্যার পরিবর্তন। কিরকম সেটা আমি একটু বলে দিচ্ছি। ধরো একজনের ক্রোমোজোম কি ছিল না 2n, কিন্তু সে নতুন জীবে সেটা 3n হিসাবে যাচ্ছে, তাহলে এটা কি ট্রিপ্লয়েড। আবার 4n হিসাবে যাচ্ছে, 5n হিসাবে যাচ্ছে। এক্ষেত্রে তার পিতৃত্ব থেকে তার দেহে ক্রোমোজোম নাম্বার কি পরপর সংখ্যাটা বাড়ছে। সেই সংখ্যাটা কি রূপে বাড়ছে, n রূপে বাড়ছে, n এর গুণিতক হারে বাড়ছে। তখন এটাকে আমরা কি বলবো না ইউপ্লয়েডি, কি বলবো না পলিপ্লয়েডি, কি বললাম পলিপ্লয়েডি। তাহলে আবার অন্যদিকে আমরা এটা বলতে পারি ক্রোমোজোম নাম্বার 2n প্লাস 1 হয়েও যেতে পারে, 2n প্লাস 1 হিসাবে যেতে পারে, 2n মাইনাস 1 2n মাইনাস 1 হতে পারে। অর্থাৎ তার পিতৃত্বের ক্রোমোজোম নাম্বার ছিল কি না 2n, কিন্তু তার অপত্যের মধ্যে 2n, কিন্তু অপত্যের মধ্যে ক্রোমোজোম যাচ্ছে এই রূপে 2n প্লাস 1। এটা তখন ক্রোমোজোম নাম্বার কত হচ্ছে তার না 47, ক্রোমোজোম নাম্বার কত হচ্ছে 47, এদের ক্রোমোজোম নাম্বার 48 হয়ে যাচ্ছে, এদের ক্রোমোজোম নাম্বার 44, এদের ক্রোমোজোম নাম্বার 45 হচ্ছে। অর্থাৎ তার পিতৃত্বের মধ্যে যে ক্রোমোজোম নাম্বার ছিল তার মাতৃত্বের মধ্যে ক্রোমোজোম নাম্বার আলাদা হয়েছে। তার কারণও আছে, সেই কারণটা কি তোমরা ক্লাস 10 এর সেল ডিভিশন চ্যাপ্টারে পড়েছো। মাইটোটিক বিষ, যদি অ্যানাফেজ দশায় মাইটোটিক বিষ সায়ানাইড বা অ্যাজাইট বা হচ্ছে কলসিচিন এই সমস্ত উপাদান থাকে, তার ফলে যে গ্যামেট গঠন কিন্তু গ্যামেট গঠন স্বাভাবিকভাবে হয় না। তখন কি না গ্যামেটগুলো মানে 23 আর তৈরি না হয়ে 23 না তৈরি হয়ে এক দেহে কত গেল 24টি আর এক দেহে 22টি। এবারে সেক্ষেত্রে এই 22-এর সঙ্গে যখন একটি স্বাভাবিক শুক্রাণুর মিলন হবে তখন কিন্তু 22 আর 23 মিলে কি হবে 45, তখন ক্রোমোজোম নাম্বার তার কত হচ্ছে না 45। অর্থাৎ এখানে ক্রোমোজোম নাম্বারগুলো তার পিতৃত্ব থেকে অপত্য দেহে যাওয়ার ক্ষেত্রে কি ঘটছে না হ্রাস ঘটছে, আবার অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তাহলে যদি এই 24 অর্থাৎ আমরা কি লিখবো 22a প্লাস XX, ধরো এটা একটা ডিম্বাণু আর এদিকে কি না 22a প্লাস 0, তাহলে এর সঙ্গে একটি স্বাভাবিক শুক্রাণুর মিলন ঘটাও। স্বাভাবিক শুক্রাণু কি 22a প্লাস ধরো y, হ্যাঁ, তাহলে এর সঙ্গে মিলন করলে তাহলে এই জীবটা তৈরি হবে কি না 44a প্লাস XX y। দেখো এইটা আর এইটা 44a, তারপরে XX আর y, তাহলে এটা কি ক্রোমোজোম নাম্বার কি না 47, 2n প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা একে ডাউন সিনড্রোম বলে একটা রোগ বলে একটা শিশুর হয়, আর 2n মাইনাস 1ও একই রকম ভাবে আমি দেখাতে চেয়েছিলাম। যাই হোক, এটা মোটামুটি বুঝলে তোমাদের হবে যে ক্রোমোজোম নাম্বারটা সংখ্যা বাড়ছে আর কমছে, এটা ট্রাইজমি আর এটাকে আমরা বলি মনোজমি। এই ক্রোমোজোম সংখ্যা যদি পরিবর্তন হয়ে তার ছেলের দেহে যায় তাহলে তার তো ভেরিয়েশন ঘটবে বা প্রকরণ ঘটবে বা বিভেদ ঘটবে। ঠিক একই রকম ভাবে একটা ক্রোমোজোম ধরো একটা ক্রোমোজোমের এটা এখানে ধরো A B C D আর E জিন আছে, কোনোভাবে কোনো একটি কারণে এখানে কি হলো না কেটে গেল, কেটে এটা মূল ক্রোমোজোম থেকে তাহলে এখানে দাঁড়াবে কি না ক্রোমোজোমটি কেটে 180 ডিগ্রি ঘুরে গেল। আমি কাটার কথাটা এইখানে বলছিলাম, কেটে তাহলে এখানে A, তারপরে কি না এটা সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার তোমরা জানো ক্রোমোজোমের মাঝখানে কি থাকে সেন্টোমিয়ার, তাহলে এখানে C, তারপরে এখানে B, তাহলে এখানে D আর E। তাহলে দেখো একটা ক্রোমোজোমের মূল ক্রোমোজোমটা ছিল এইটা, কিন্তু পরে এটা রিভার্স হয়ে কি হলো না পেরিসেন্ট্রিক, আমরা একে বলি ইনভার্সন। তো এইভাবে ঘুরে কি হলো না C আর B,
তাহলে আমরা কি জিনিসটা জানতে পারছি, মানে জিনিসটা জানতে পারলাম যে এর দেহে পিতার দেহে যা ক্রোমোজোমের সিকোয়েন্স মানে ডিএনএ সিকোয়েন্সই ছিল, কিন্তু অপত্যের দেহে কিন্তু আলাদা হলো। এটা তাহলে ক্রোমোজোমের কিসের পরিবর্তন? না গঠনের। তাহলে পরিবর্তন ফলে কি না একটা জীবের দেহে নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ এমনিতেই চলে আসবে, এই মূল কারণ। আর একটা কথা আমি এখানে লিখছিলাম যে পরিবেশগত কারণ। দেখো একটা একটা জীবকে, ধরো একটা আমি মৌমাছির কথা বলি, একটা মৌমাছি যদি মৌরুটি খেয়ে নেয়, একটা মৌচাকের মধ্যে তার জনন প্রক্রিয়ায় দেখা যায় যে একটা মৌমাছি যদি সে মৌরুটি খেয়ে নেয় সে হয়ে যায় রানী মৌমাছি। আর যদি সে কি খায় মানে একটা মৌচাকে যে মৌমাছি রয়েছে তাদের জনন প্রক্রিয়া দেখলে তারা মানে মৌমাছির ক্ষেত্রে কি দেখা যায় না, মৌমাছির ক্ষেত্রে যারা রয়্যাল জেলি ভক্ষণ করে তারা হয় কি না রানী মৌমাছি, আর যারা মৌরুটি খায় তারা হয়ে যায় শ্রমিক মৌমাছি বা বন্ধা স্ত্রী। হ্যাঁ, তাহলে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, এটা একটা কি না রানী মৌমাছি, তার ক্রোমোজোম নাম্বার 2n=32, আর তার সঙ্গে একটি পুরুষ মৌমাছি, তার ক্রোমোজোম নাম্বার কি না n, অর্থাৎ n=16, এটা পুরুষ মৌমাছি। এইবারে এদের গ্যামেট তৈরি হলো, এদের তাহলে এটা কি 16, n=16, হ্যাঁ। আর এখানে এরা তোমরা জানো যে এরা যে শুক্রাণু তৈরি করবে সেটা n=16, তাহলে এই শুক্রাণু ডিম্বাণু মিলন হবে 2n। এটা এবারে এরা কি না যদি এরা রয়্যাল জেলি খেয়ে নেয় তাহলে হয়ে যাবে এরা রানী মৌমাছি। আবার এরা যদি কি কি জেলি, রয়্যাল জেলি, হ্যাঁ রয়্যাল জেলি। আর যদি মৌরুটি খেয়ে নেয়, কি মৌরুটি খেয়ে নেয় হয়ে যাবে কি শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি ও স্ত্রী, শ্রমিক মৌমাছি হ্যাঁ শ্রমিক মৌমাছি ও স্ত্রী, কিন্তু এরা বন্ধা স্ত্রী। কি স্ত্রী না শ্রমিক মৌমাছি হচ্ছে বন্ধা স্ত্রী, আর এখান থেকে তৈরি হবে পুরুষ মৌমাছি। তাহলে একটা মৌচাকে এই পদ্ধতিতে পুরুষ তৈরি হবে, এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজন্যী, আর এইটাকে বলা হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পরিবেশ মানে সে মৌমাছিটা কি রুটি বা মানে রয়্যাল জেলি পাবে না মৌরুটি পাবে, তার উপর তার ভেরিয়েশনটা নির্ভর করবে। এটা হচ্ছে পরিবেশের প্রভাব। হ্যাঁ, পরিবেশের প্রভাব নিয়ে আরো অনেক কিছু রয়েছে, আমি পরে সেটা ডিসকাস করব। তাছাড়া কোনো একটা জায়গায়, ঠিক আছে, যে জীব থাকে, ধরো কোনো এটা একটা পপুলেশন, এখানে যে জীব আছে তার দেহে যে ক্রোমোজোম আছে, তার দেহে যে ডিএনএর ভিতরে যে জিন আছে তার সমষ্টিকে যোগফলকে আমরা কি বলি না জিন পুল। ঠিক আছে, এবার এখানে কোনো কারণে কোনো শিকারী প্রাণীর আক্রমণে বা বিভিন্ন কারণে এখানে কোনো জীব মারা যাচ্ছে, তাহলে কি কমে যাচ্ছে না জিন পুল। জিন পুল কমে গেলে এখানে যে প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিলগুলো রয়েছে, যে জিনগুলো আসলে রয়েছে তাদের সংখ্যার তারতম্য ঘটছে, তার ফলেও কিন্তু ভেরিয়েশন ঘটে। এটাকে আমরা এক কথায় কি বলি না জিনের প্রবাহ। যাই হোক, এইরকম করে আমরা মোটামুটি মূল হচ্ছে ক্রসিং ওভার, মিউটেশন এবং পরিবেশের প্রভাব, এর ফলেই কিন্তু ভেরিয়েশন ঘটে। হ্যাঁ, তো ভেরিয়েশন ঘটে। আর এখানে কি বলা যেতে পারে যে তাহলে আমরা জনন থেকে আস্তে আস্তে কি করে একটা ছেলের দেহে বংশগতির দ্বারা মানে বৈশিষ্ট্যগুলো পিতামাতার সঞ্চারণ ঘটে, এবং সেখান থেকে একটা জীব কি করে আস্তে আস্তে ভেরিয়েশন বা ভেরিয়েবল বা বিভেদ তার দেহে তৈরি হয়, সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি। আর আস্তে আস্তে করে আমরা বিভেদ যখন তৈরি হয়ে গেল জীবের, তাহলে বিভেদ যদি তৈরি হয়ে যায় তাহলে কি তৈরি হবে না আস্তে আস্তে করে বিভেদের তাহলে মূল কারণ আমরা মিউটেশনের দ্বারাই হলো। মিউটেশন টার্মটা একটু লিখে রাখা ভালো, মিউটেশন এটা সম্বন্ধে তোমাদের পড়তে হবে। মিউটেশন তাহলে ভেরিয়েশনের দ্বারা আসলে তৈরি হলো কি না একটা সরল মানে জীব থেকে আস্তে আস্তে উন্নত জীব। হ্যাঁ, উন্নত জীব। তাহলে ভেরিয়েশনটা আসলে দু রকম, একটা কি নির্মিত মানে প্রকরণ, আরেকটাকে আমরা কি বলছি, নির্মিত প্রকরণের উল্টোকে আমরা কি বলছি না দিশাহীন প্রকরণ।
হীন প্রকরণ, দিশাহীন প্রকরণ। এবার দেখো যে পরিবর্তনগুলো কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পরিবর্তনগুলো সহজেই তার দেহে চলে আসছে, তার ফলে সেই প্রকরণ, তার দেহে প্রকরণগুলো ডমিনেন্ট হচ্ছে, আর প্রকরণগুলো প্রস্ফুটিত হওয়ার ফলে সে সরল থেকে জটিল তৈরি হচ্ছে, অর্থাৎ একটু সময় নিচ্ছে কিন্তু তৈরি তো হচ্ছে। এটাকে আমরা কি বলি না ইভলিউশন মানে অভিব্যক্তি ঘটছে। অভিব্যক্তি ঘটার মূল কারণ কিন্তু অভিযোজন, হ্যাঁ, অভিযোজন, আর অভিযোজনের ফলে তৈরি হচ্ছে কি না নতুন জীব সৃষ্টি, নতুন জীব সৃষ্টি। তাহলে দেখো যে জনন, সেখান থেকে বংশগতি, তার সঙ্গে ভেরিয়েশন, ফলে একটি প্রকরণমূলক মানে মানে গুরুত্বপূর্ণ যে প্রকরণগুলো, নির্ণীত প্রকরণ যাকে চেনা যায়, ডিটারমিনেশন করা যায়, সেই রকম প্রকরণের দ্বারা আসলে সরল জীব থেকে জটিল জীব তৈরি হলো। ল্যামার্কবাদ বা ডারউইনবাদে তারা সবসময় দেখাতে চেয়েছেন যে কিভাবে নতুন প্রজাতি সৃষ্টি হয়েছে। ফলে ওই পরিবেশে তারা খাপ খাইয়ে নতুন কোনো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, তাকে আমরা কি বলি অ্যাডাপ্টেশন। কোনো একটা জীবকে নতুন পরিবেশে ছেড়ে দিলে সে তার দেহের গঠনগত, শারীরবৃত্তীয়গত এবং আচরণগত পরিবর্তনের দ্বারা সেখানে কিন্তু অভিযোজিত হয়। তার ফলে তার দেহে আস্তে আস্তে পরিবর্তন আসে, সেটার ফলেই কিন্তু সরল থেকে জটিল জীব তৈরি হয়। সেটা একটা মূল কারণ। তার ফলে মূল কথা নতুন জীব সৃষ্টি হলো। তোমরা এখন আমার একটা সহজ ছোট্ট এক্সাম্পল শোনো। এই যে করোনা ভাইরাস, তো করোনা ভাইরাস কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু করোনা ভাইরাসের আর একটা অন্য স্পিসিস বা নতুন প্রজাতি, সেটার নামই কিন্তু কোভিড-19। অর্থাৎ আমরা জানি যে করোনা ভাইরাসটা আসলে কিন্তু ইনফ্লুয়েঞ্জা গ্রুপেরই ভাইরাস। তো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে কি না গোল শেপেড, এবং এর দেহে কাঁটা আছে, কিলক থাকে। এই কিলক দু রকম, এন কিলক এবং এইচ কিলক, অর্থাৎ হেমাগ্লুটিনিন এবং নিউরামিডেজ। অর্থাৎ কাঁটাযুক্ত, তোমরা ছবিতে দেখেছো হয়তো রশ্মির মতো কাঁটা বেরোচ্ছে। আর আসলে এই কোভিড-19 আসলে করোনারই একটি আলাদা স্পিসিস, যেটা ভেরিয়েশনের ফলে আসলে এই প্রকৃতিতে তৈরি হয়েছে। এবং এর যে জেনেটিক যে গঠন সবসময় পরিবর্তনশীল। তার ফলে হয়তো বিভিন্ন মাইকোলজিস্টরা এর সঠিক মানে মানে মেরে ফেলার যে টিকা বলো, ভ্যাকসিন বলো, কোনো মেডিসিন হয়তো আবিষ্কার করতে পারেনি। তাহলে এই ভেরিয়েশনের ফলেই কিন্তু এইভাবেই সেটা সৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমি তোমাদের হেরিডিটির সঙ্গে ভেরিয়েশনের মিল করে দেখালাম। এইটা এখানেই আমার এই ক্লাসটি আমি শেষ করছি।